নমস্কার, আমি জুনেলা। শুরু করছি প্রাণের পুজো। প্রতিদিন ঠিক এই সময় আপনার সঙ্গী হব আমরা। আজ শুরুতেই ভবানীপুরে খেলা হবে, সঙ্গে থাকছে বেকার অসুর আর পোড়ামুখ দুর্গা। মমতার খাস তালুক ভবানীপুর, যে স্লোগানে ভর করে রাজ্যে তৃতীয়বার ক্ষমতা এসেছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই থিমেই দুর্গাপুজো হচ্ছে কলকাতায়। খেলা হবে। ভোট পুজোর পরে এবার দুর্গাপুজোতেও খেলা হবে। ভবানীপুরে দুর্গাপুজোর মণ্ডপে খেলা হবে। শিল্পী সৌমেন ঘোষের ছোঁয়ায় ভবানীপুর দুর্গোৎসব সমিতির পুজো প্রাঙ্গণ এবার খেলার মাঠ। তার কথায়, পুজো সাজানোর ভাবনায় রাজনীতির কোনো ছোঁয়া নেই, বরং ভারতে প্রচলিত বিভিন্ন খেলার কথা উঠে আসবে পুজো মণ্ডপে। আজকে আমাদের শৈশব, খেলা কি জিনিস সেটা ভুলে গেছে। তো আজকের এই শৈশবটাকে বাঁচাতে গেলেও খেলা খুব প্রয়োজন। সেই সূত্র ধরেই আমার এবছরের থিম খেলা হবে। প্লাস্টার অফ প্যারিসের সাবেকি দুর্গা প্রতিমা, সঙ্গে অলিম্পিকে দেশের সাফল্যের ছবি, তৈরি হচ্ছে খেলা হবে থিম সং। থিম সং খেলা হবে গেয়েছেন মিশমি চ্যাটার্জি, অভিজিৎ আচার্য, সঙ্গীত পরিচালনা বুবুন ভট্টাচার্য, কথা প্রিয় চট্টোপাধ্যায়ের। পুজোয় জমিয়ে খেলতে তৈরি হচ্ছেন ভবানীপুরের পুজো কমিটির সদস্যরা। নিউজ 18 বাংলা। প্রাণের পুজোয় আজ এক অসুরের কথা আপনাদের বলবো। এ এক জ্যান্ত অসুর, যাকে দেখে ভয়ে চোখ বুঝতো বাচ্চাদের, আর যার হুঙ্কার টিভির পর্দায় ছড়িয়ে পড়তো সারা দেশে। হাড় হিম হতো সকলের। সুগঠিত চেহারার জন্যই তাকে বেছে নেওয়া হয়েছিল অসুরের ভূমিকায়। অশোকনগর ডাকতো অমল অসুর নামে। কোথায় সেই নারী যে আমাদের ধ্বংস করে দেবে? এত বড় আস্পর্ধা কোন নারী? চলে আসো আমাদের সামনে। অশোকনগর 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা অমল চন্দ্র চৌধুরী। বিশাল গঠনের জন্যই তাকে বেছে নেওয়া হয়েছিল। 1994 সালে ডাক পেয়েছিলেন দূরদর্শনে অসুরের ভূমিকায় অভিনয়ের জন্য। দুজন টেকনিশিয়ানের নজরে এসেই রূপলী পর্দায় প্রবেশ। একসময় মহালয়া মানিয়েছিলেন তিনি। তার চেহারা দেখে ভয় কাঁপত বাচ্চারা। মহলাটা আসতে পারে আমার মন এত খারাপ হয়ে যায়। আমি জান প্রাণ দিয়ে ভালোবাসতাম। অনেক দিয়ে একটা চ্যানেলে চান্স যায়নি, কারণ মহলাটা যখনই আসে তখনই আমার মনটা ওই জিনিস আমার মনের ভেতরে হতে থাকে। 94 সালের পর থেকে বহুবার মহালয়ায় অসুরের অভিনয় করেছেন। কাজ করেছেন ইন্দ্রাণী সেনগুপ্ত ও অপরাজিতা আঢ্যের মতো প্রথম শ্রেণীর অভিনেত্রীদের সঙ্গেও। মহালয়ার পাশাপাশি সিনেমাতেও ডাক পেয়েছিলেন। অভিনয়ের গুণে অশোকনগর তাকে ডাকত অসুর অমল বলে। কিন্তু গত 10 বছর আর ডাক পান না। কাজ নেই, আর্থিক সংকটে অমলবাবু। আমি এখন ওই আমার আঁকাটা একটা লাইন ছিল বলে ওই কোনো রকমে গ্যারেজে কাজ করে ওই গাড়ির চারিদিকে লিখে টিকে কোনো রকমে আমরা জীবন ধারণ করছি। মনটা খুব ভারাক্রান্ত হয়ে যায় সব কথা মনে পড়লে, আগের কথাগুলো যেরকম পরিস্থিতি ছিল, এখন কি করে আমরা চলবো। পেট চালাতে তাই রং আর তুলি তুলে নিয়েছেন হাতে। এখন অশোকনগরের একটি গাড়ির গ্যারেজে ছবি আঁকার কাজ করেন। আর বৃদ্ধ দিদি ডলি চৌধুরী শোলার কাজ করেন। একটা গর্বও হতো, সবাই বলতো কি তোমার ভাইয়ের কি সুন্দর, আমাদেরকে একটু নিতে পারে না, আমাদের মুখটা বেশি একটু টিভিতে দেখা হবে। অসুর আজ গ্যারেজে রং তুলি হাতে ছবি আঁকেন, নকশা বানান। পেটের দায়, জীবনের নকশা যার এলোমেলো হয়ে গেছে, আর রং তুলিতেই ভুলতে চান জীবনের সমস্ত ব্যর্থতা। অশোকনগর থেকে রাজর্ষি রায়, নিউজ 18 বাংলা। এই মুহূর্তে আমরা কথা বলবো সেই অসুরের সঙ্গে, একসময় যাকে দেখে ভয়ে কাঁপতো ছোটবেলা। মহালয়া এলেই যার মন খারাপ হয়। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, সরাসরি চলে যাব অশোকনগরে। আমাদের প্রতিনিধি রয়েছেন রাজর্ষি রায়। রাজর্ষি, এই মুহূর্তে মানে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, সমস্ত পুজো মণ্ডপের উদ্যোক্তারা ব্যস্ত রয়েছেন। এই মুহূর্তে অশোকনগরের ঠিক ছবিটা কেমন রয়েছে?
দেখো, অশোকনগরে আমরা যে 10 নম্বর ওয়ার্ডের বটতলা এলাকায় রয়েছি, সেখানে যেমন অমল অসুরের বাড়ি এবং তার পাড়ার পুজোর তিনি যে মণ্ডপ বানান, সেই মণ্ডপের রঙের কাজটাও তিনি করেন। অর্থাৎ ওই অমল চৌধুরী ইনি যেমন মহালয়াতে অসুরের ভূমিকায় অভিনয় করেছিলেন দূরদর্শনে, তেমনি রং তুলি নিয়ে তার একটা আঁকার স্কুল আছে এবং সেই স্কুল থেকেই তার এখন কিন্তু রুটি রুজি। একই সঙ্গে সেই আঁকার স্কুলের বাইরে তিনি গ্যারেজের রং মিস্ত্রির কাজ করে। কিভাবে এই জীবনে পরিবর্তনগুলো হলো জানবো অমলবাবুর থেকে। অমলবাবু, কিভাবে, আপনি তো অভিনেতা ছিলেন, কিভাবে এইগুলো হলো? দেখুন, অভিনয় তো করেছি, একটা সময়ে রাস্তা থেকে দেখে নিয়ে গেল আমাকে অভিনয় করার জন্য। পরপর দেখা মাত্রই চান্স দিয়েছে, অভিনয় করেছি, খুব আনন্দ পেয়েছিলাম। এবার অভিনয় আর আঁকা নিয়েই থাকবো, মানে কোমরে যেভাবে গামছা বেঁধে নামে সেরকমভাবে। সেই সময়টা আমার বাড়িতে পরপর দুর্ঘটনা ঘটে যায়, তাতে আমার মানসিক অবস্থা খুবই খারাপ হয়ে গেল যে আমি কি করে ফেলে রেখে অভিনয় করতে যাব। তারপরে আর্নিং মেম্বার দাদা ছিলেন, তারা দেহ রাখার পরে আমার কোনো উপায় ছিল না। আমার বাধ্য হয়ে আমি একসময় বিনা পয়সায় আঁকা শেখাতাম, ধরো 2.5 যুগ ধরে 1250 বাচ্চাকে, আমি কোনো পয়সাই নিতাম না। এরকম একটা ছিল মানসিকতা যে আঁকা ঘরে ঘরে। মহালয়া তো এসে গেল সামনে, আপনি তো অসুরের চরিত্রে অভিনয় করতেন, এখন কেমন লাগে? আপনাকে দেখে লোকে কেমন রিয়াক্ট করে? রিয়াক্ট করে যারা আমাকে ভালোবাসে তারা প্রত্যেকে দুঃখ পায় যে লরির তলায় বসে গ্যারেজে গ্যারেজে এরকম ছবি আঁকছো। আমার কী করবো ভাই, পেটের দায়ে এখন আমার এই পথে নামতে হয়েছে। ঠিক ওই সময়টাতে আমি মনে হচ্ছে আমি মহালয়া করছি, লরির তলায় বসে 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 ওই যেন একটা বডি ল্যাঙ্গুয়েজ হয়ে যায়, সেরকমভাবে আমি অত ডায়লগগুলো এই তো বুধবার দিন মহালয়া, সামনে মহালয়া এসে মনটা কেমন করে, কি ফিল করে? খুব উদ্বেগ হয়, অনুরণিত হয়, বিভিন্ন রকম আবেগগুলো আমার ভেতরে কাজ করে। আমি যেন আমি মহালয়ই করছি, তুলে নিয়ে আঁকতে যাচ্ছি, ওই রিদিমে আমি চলছি। মনের ভেতরে সবসময় দুঃখটা হচ্ছে যে আজকে আমি কোথায় থাকতাম, এখন আমি কোথায়, এরকম একটা খুব দুঃখ হয়। তারপর বর্তমানে আমাদের টিভিটাও দেখতে পারছি না অসুবিধার কারণে। আর একটা প্রশ্ন একেবারে থেকে স্বাভাবিক যায় ব্যাপার যে যে মহালয়া আসলেই অনেক কষ্ট পান। অনেক ধন্যবাদ রাজস্বী, কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রাজস্বী রায় ছিলেন আমাদের সঙ্গে।